স্বাগতম বন্ধুরা। স্টাডিসিসে আজকের ভিডিওর বিষয় মানবদেহের ইঞ্জিন, রক্ত, হৃৎপিণ্ড এবং আমাদের স্বাস্থ্য। প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে আমাদের শরীরের ভেতরে একটি অবিশ্বাস্য যন্ত্র নিরলসভাবে কাজ করে চলেছে। সেই যন্ত্রের নাম কার্ডিওভাস্কুলার সিস্টেম বা রক্ত সংবহনতন্ত্র। এই তন্ত্রের তিনটি মূল উপাদান রক্ত, হৃৎপিণ্ড ও রক্তনালী একসাথে কাজ করে দেহের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয় এবং বর্জ্য পদার্থ বের করে আনে। নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ে এই বিষয়গুলো বিস্তারিত আলোচিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেই জ্ঞানকে আরও গভীরভাবে বুঝব, শুধু পরীক্ষার জন্য নয়, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য। তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। মানবদেহকে যদি একটি বিশাল শহরের সাথে তুলনা করা যায় তাহলে রক্ত সংবহন তন্ত্র হল সেই শহরের পরিবহন ব্যবস্থা। এই তন্ত্রের প্রধান তিনটি অংশ হল রক্ত, হৃৎপিণ্ড এবং রক্তবাহিকা। এর কাজ হল দেহের প্রতিটি কোষে পুষ্টি ও অক্সিজেন পৌঁছে দেওয়া এবং বর্জ্য পদার্থ বের করে আনা। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে, যা দেহের মোট ওজনের প্রায় ৮%। গড়ে এই পরিমাণ ৫.৫ লিটার। এই রক্ত প্রতিদিন হৃৎপিণ্ডের মাধ্যমে হাজার হাজার বার শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হয়। একটি সুস্থ হৃৎপিণ্ড প্রতি মিনিটে প্রায় ৫ লিটার রক্ত পাম্প করতে পারে। এই তন্ত্র যখন ঠিক মতো কাজ করে তখন আমরা সুস্থ থাকি, আর যখন এতে সমস্যা হয় তখনই হৃদরোগ, স্ট্রোক বা অন্যান্য জটিল রোগ দেখা দেয়। রক্ত দেখতে একরকম মনে হলেও এর ভেতরে রয়েছে দুটি প্রধান উপাদান: রক্তরস বা প্লাজমা এবং রক্তকোষ। সমগ্র রক্তের ৫৫% হল প্লাজমা এবং বাকি ৪৫% রক্তকোষ। প্লাজমা মূলত ৯০% পানি এবং ১০% জৈব ও অজৈব পদার্থ দিয়ে তৈরি। প্লাজমার কাজ হল খাদ্যসার, হরমোন ও এনজাইম পরিবহন করা। রক্ত জমাট বাঁধার পর প্লাজমা থেকে ফাইব্রিনোজেন প্রোটিন বাদ দিলে যে স্বচ্ছ রস থাকে তাকে সিরাম বলে। অপরদিকে রক্তকোষ প্লাজমায় ভাসমান অবস্থায় থাকে। রক্তকোষ ৩ ধরনের: লোহিত রক্তকোষ বা ডব্লিউবিসি, শ্বেত রক্তকোষ বা ডব্লিউবিসি এবং অণুচক্রিকা বা প্লেটলেট। এই ৩টি উপাদান একসাথে কাজ করে দেহকে সচল ও সুস্থ রাখে। রক্তের এই জটিল কিন্তু সুশৃঙ্খল গঠনই আমাদের বেঁচে থাকার ভিত্তি। রক্তকোষ ৩ ধরনের এবং প্রতিটির কাজ সম্পূর্ণ আলাদা। প্রথমত, লোহিত রক্তকোষ বা আরবিসি। এর আকৃতি দ্বি-অবতল এবং চ্যাপ্টা, কোনো নিউক্লিয়াস নেই। এর গড় আয়ু প্রায় ১২০ দিন। এর মধ্যে থাকা হিমোগ্লোবিন প্রোটিন অক্সিজেনকে কোষে কোষে পৌঁছে দেয়। এটিই রক্তের লাল রঙের কারণ। দ্বিতীয়ত, শ্বেত রক্তকোষ বা ডব্লিউবিসি। এর নির্দিষ্ট আকার নেই, নিউক্লিয়াসযুক্ত বড় কোষ। এর আয়ু মাত্র ১ থেকে ১৫ দিন। এটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ করে। তৃতীয়ত, অণুচক্রিকা বা প্লেটলেট, গোলাকার বা ডিস্কাকার, কোনো নিউক্লিয়াস নেই। এর আয়ু ৫ থেকে ১০ দিন। এর প্রধান কাজ রক্ত জমাট বাঁধানো বা ব্লাড ক্লটিং, আঘাত লাগলে রক্তক্ষরণ বন্ধ করা। এই ৩টি কোষ একসাথে না থাকলে আমাদের শরীর এক মুহূর্তও সুস্থ থাকত না। রক্ত দেওয়া বা নেওয়ার সময় যদি রক্তের গ্রুপ না মেলে তাহলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। এবিও সিস্টেমে রক্তের গ্রুপ নির্ধারিত হয় অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির ভিত্তিতে। ৪টি গ্রুপ: এ, বি, এবি ও ও। গ্রুপ ওকে বলা হয় সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার, কারণ এতে কোনো অ্যান্টিজেন নেই, তাই সবাইকে রক্ত দিতে পারে। অন্যদিকে এবি গ্রুপ হল সার্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, কারণ এতে কোনো অ্যান্টিবডি নেই, তাই সবার কাছ থেকে রক্ত নিতে পারে। রক্তদানের আগে সবসময় ক্রস ম্যাচিং, এবিও গ্রুপিং, আরএইচ টাইপিং এবং এইডস ও হেপাটাইটিস পরীক্ষা করা বাধ্যতামূলক। রক্তদান একটি মহৎ কাজ, কিন্তু সঠিক গ্রুপ মিলিয়ে না দিলে এটি বিপজ্জনক হতে পারে। রক্তের গ্রুপের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আরএইচ ফ্যাক্টর। রক্তে আরএইচ অ্যান্টিজেন থাকলে আরএইচ পজিটিভ, না থাকলে আরএইচ নেগেটিভ। এই আরএইচ ফ্যাক্টর গর্ভাবস্থায় মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। ৩টি ধাপে এই সমস্যা ঘটে। প্রথম, গর্ভাবস্থায় যদি আরএইচ নেগেটিভ মায়ের গর্ভে আরএইচ পজিটিভ সন্তান আসে, মায়ের রক্তে আরএইচের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। তবে প্রথম সন্তান সাধারণত ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু দ্বিতীয় ধাপে সেই অ্যান্টিবডি স্থায়ীভাবে থেকে যায়। তৃতীয় ধাপে, পরবর্তী গর্ভাবস্থায় দ্বিতীয় সন্তানও আরএইচ পজিটিভ হলে মায়ের অ্যান্টিবডি ভ্রূণের রক্তকোষ ধ্বংস করে দেয়। এর ফলে জন্ডিস, গর্ভপাত বা শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে।
তাই গর্ভধারণের আগেই RH ফ্যাক্টর পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তে যখন কোনো অস্বাভাবিকতা দেখা দেয় তখন বিভিন্ন রোগ হয়। 5টি প্রধান রক্তরোগ সম্পর্কে জানা জরুরি। প্রথমত, পলিসাইথিমিয়া, লোহিত রক্তকোষের অস্বাভাবিক বৃদ্ধি, যার ফলে রক্ত ঘন হয়ে রক্তনালীতে জমাট বাঁধার ঝুঁকি বাড়ে। দ্বিতীয়ত, অ্যানিমিয়া বা রক্তশূন্যতা, লোহিত রক্তকোষ বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, ফলে দুর্বলতা, ক্লান্তি ও শ্বাসকষ্ট হয়। তৃতীয়ত, লিউকিমিয়া, শ্বেত রক্তকোষের অত্যধিক বৃদ্ধি, যা এক ধরনের ব্লাড ক্যান্সার। চতুর্থত, থ্রম্বোসাইটোসিস, অণুচক্রিকার সংখ্যা অস্বাভাবিক বেড়ে যাওয়া, যার ফলে রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে পারে। পঞ্চমত, থ্যালাসিমিয়া, একটি বংশগত রোগ যেখানে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরির কারণে লোহিত কণা ভেঙে যায় এবং রোগীকে নিয়মিত রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। বাংলাদেশে থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য। হৃৎপিণ্ড, এই একটি অঙ্গ আমাদের জীবনের ভিত্তি। এটি বক্ষ গহ্বরের ফুসফুস দুটির মাঝখানে ও মধ্যচ্ছদার ওপরে অবস্থিত। হৃৎপিণ্ড অনবরত সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। এটি পেরিকার্ডিয়াম নামক দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত। হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত, ওপরের দুটি অলিন্দ এবং নিচের দুটি নিলয়। ডান দিকে প্রবাহিত হয় অক্সিজেনবিহীন বা ডিঅক্সিজেনেটেড রক্ত, ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্য দিয়ে। বাম দিকে প্রবাহিত হয় অক্সিজেনযুক্ত বা অক্সিজেনেটেড রক্ত, বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্য দিয়ে। অলিন্দ ও নিলয়ের মাঝে কপাটিকা বা ভ্যালভ থাকে, যা রক্তকে সবসময় একমুখে প্রবাহিত করে। রক্ত কখনো উল্টো দিকে যেতে পারে না। এই কপাটিকাই হৃৎপিণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামো। হৃৎপিণ্ড থেকে বের হয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে 3 ধরনের রক্তনালীর মাধ্যমে। প্রথমত, ধমনী বা আর্টারি। এর প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক এবং কোনো কপাটিকা নেই। ধমনী হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে বহন করে, ব্যতিক্রম শুধু পালমোনারি ধমনী। দ্বিতীয়ত, শিরা বা ভেইন। এর প্রাচীর পাতলা এবং ভেতরে কপাটিকা থাকে। শিরা কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে। তৃতীয়ত, কৈশিক জালিকা বা ক্যাপিলারি। এটি এক স্তর বিশিষ্ট অত্যন্ত সূক্ষ্ম রক্তনালী। এখানেই রক্ত এবং দেহকোষের মধ্যে পুষ্টি, অক্সিজেন ও বর্জ্যের প্রকৃত আদান-প্রদান ঘটে। ধমনী ক্রমশ সরু হতে হতে আর্টেরিওল হয়ে কৈশিক জালিকায় পরিণত হয় এবং কৈশিক জালিকা থেকে শুরু হয় শিরার পথ। এই 3টি রক্তনালী মিলে তৈরি করে একটি অসাধারণ সংবহন নেটওয়ার্ক। হৃৎপিণ্ড যেভাবে কাজ করে সেটি সত্যিই অসাধারণ। প্রতিটি হৃৎস্পন্দন 2টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ সিস্টোল বা হৃৎপিণ্ডের সংকুচন। এই সময় নিলয় সংকুচিত হয়ে রক্ত পাম্প করে সারা শরীরে পাঠায়। নিলয়ের সিস্টোলের সময় লাভ শব্দ তৈরি হয়। দ্বিতীয় ধাপ ডায়াস্টোল বা হৃৎপিণ্ডের প্রসারণ। এই সময় নিলয় প্রসারিত হয়ে আবার রক্তে পূর্ণ হয়। নিলয়ের ডায়াস্টোলের সময় ডাব শব্দ তৈরি হয়। এভাবে লাভ ডাব এই 2টি শব্দ মিলে একটি পূর্ণ হৃৎস্পন্দন সম্পন্ন হয়, যার সময় লাগে প্রায় 0.8 সেকেন্ড। একজন সুস্থ মানুষের স্বাভাবিক হার্টবিট প্রতি মিনিটে 60 থেকে 100 বার। হাতের কবজির রেডিয়াল ধমনীতে বা গলার কাছে এই স্পন্দন অনুভব করা যায়। একে পালস বলে। পালস রেট বেশি বা কম হলে তা বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে। হৃৎপিণ্ড যেভাবে কাজ করে সেটি সত্যিই অসাধারণ। প্রতিটি হৃৎস্পন্দন 2টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ সিস্টোল বা হৃৎপিণ্ডের সংকোচন। এই সময় নিলয় সংকুচিত হয়ে রক্ত পাম্প করে সারা শরীরে পাঠায়। নিলয়ের সিস্টোলের সময় লাভ শব্দ তৈরি হয়। দ্বিতীয় ধাপ ডায়াস্টোল বা হৃৎপিণ্ডের প্রসারণ। এই সময় নিলয় প্রসারিত হয়ে আবার রক্তে পূর্ণ হয়। নিলয়ের ডায়াস্টোলের সময় ডাব শব্দ তৈরি হয়। এভাবে লাভ ডাব এই 2টি শব্দ মিলে একটি পূর্ণ হৃৎস্পন্দন সম্পন্ন হয়, যার সময় লাগে প্রায় 0.8 সেকেন্ড। একজন সুস্থ মানুষের স্বাভাবিক হার্টবিট প্রতি মিনিটে 60 থেকে 100 বার। হাতের কবজির রেডিয়াল ধমনীতে বা গলার কাছে এই স্পন্দন অনুভব করা যায়। একে পালস বলে। পালস রেট বেশি বা কম হলে তা বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে। কোলেস্টেরল শুনলেই আমরা ভয় পাই, কিন্তু সব কোলেস্টেরল খারাপ নয়। কোলেস্টেরল 2 ধরনের। প্রথমটি হল HDL বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এটিকে ভালো কোলেস্টেরল বলা হয়। রক্তে এর পরিমাণ বেশি থাকলে হৃদরোগের ঝুঁকি কমে।
দ্বিতীয়টি হল এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এটি খারাপ কোলেস্টেরল। এর স্বাভাবিক মাত্রা 150 mg/ডেসিলিটারের নিচে থাকা উচিত। এলডিএল বেড়ে গেলে রক্তনালীর ভেতরে জমাট বেঁধে ধমনীকে সংকুচিত ও শক্ত করে তোলে। একে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস। এর ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তেলে ভাজা ও চর্বিযুক্ত খাবার বেশি খেলে এলডিএল বাড়ে। অন্যদিকে উদ্ভিজ্জ তেল, সামুদ্রিক মাছ ও শাকসবজি এইচডিএল বাড়াতে সাহায্য করে। তাই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণই হল কোলেস্টেরল নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকরী উপায়। ডায়াবেটিস বা মধুমেহ আজ বাংলাদেশে মহামারীর আকার ধারণ করেছে। কিন্তু ডায়াবেটিস শুধু রক্তে সুগারের সমস্যা নয়, এটি হৃদযন্ত্রের জন্যও মারাত্মক। স্বাভাবিকভাবে আমরা যে খাবার খাই তা গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ কোষে প্রবেশ করতে ইনসুলিন প্রয়োজন, কিন্তু অগ্নাশয় থেকে পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। স্বাভাবিক মাত্রা 3.9 থেকে 5.6 mmol/লিটার। ডায়াবেটিসের লক্ষণ হল ঘন ঘন প্রস্রাব, খুব বেশি পিপাসা, দুর্বলতা ও ওজন কমে যাওয়া। দীর্ঘস্থায়ী ডায়াবেটিস রক্তনালের ক্ষতি করে, উচ্চ রক্তচাপ ও করোনারি হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। নিয়ন্ত্রণের উপায় হল খাদ্য নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম, ওষুধ ও ইনসুলিন গ্রহণ এবং সুশৃঙ্খল জীবনযাপন। প্রতিরোধই সবচেয়ে বড় চিকিৎসা। হৃদযন্ত্র সুস্থ রাখা মানে সুস্থ ও দীর্ঘজীবন নিশ্চিত করা। 3টি মূল উপায়ে হৃদযন্ত্রকে সুস্থ রাখা সম্ভব। প্রথমত, সুষম খাদ্য গ্রহণ। শর্করা ও চর্বি জাতীয় খাবার নিয়ন্ত্রণ করতে হবে। বেশি বেশি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ তাজা ফলমূল এবং শাকসবজি খেতে হবে। উদ্ভিজ্জ তেল ও সামুদ্রিক মাছ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক। দ্বিতীয়ত, নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ। উচ্চতা ও বয়স অনুযায়ী কাঙ্ক্ষিত ওজন বজায় রাখতে হবে। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম হৃদযন্ত্রকে সক্রিয় ও সুস্থ রাখে। তৃতীয়ত, সুশৃঙ্খল জীবনযাপন। ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে, কারণ ধূমপান রক্তনালী সংকুচিত করে ও হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়ায়। মানসিক চাপ কমানো এবং প্রতিদিন 7 থেকে 8 ঘণ্টা ঘুমানো হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী। এই 3টি অভ্যাস মেনে চললে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। আজকে আমরা যা শিখলাম তার সার সংক্ষেপ করা যাক। মানবদেহের ইঞ্জিন কোনো একক অংশ নয়, বরং এটি রক্ত, রক্তনালী এবং হৃৎপিণ্ডের এক নিখুঁত সিম্ফনি। বিশুদ্ধ রক্ত যুক্ত সচল রক্তনালী যুক্ত সবল হৃৎপিণ্ড সমান দীর্ঘ ও সুস্থ জীবন। এই সমীকরণটি মাথায় রাখতে হবে সবসময়। উৎপাদনের দিক থেকে সঠিক অনুপাতে স্বাস্থ্যকর রক্তকোষ বজায় রাখতে হবে। পরিবহনের দিক থেকে কোলেস্টেরল ও চাপমুক্ত ধমনীর মাধ্যমে রক্তপ্রবাহ সচল রাখতে হবে। রক্ষণাবেক্ষণের দিক থেকে সুষম খাদ্য ও শৃঙ্খলার মাধ্যমে এই সম্পূর্ণ ইঞ্জিনকে সুরক্ষিত রাখতে হবে। মনে রাখবেন, হৃদরোগ বাংলাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। সচেতনতা ও সুষম জীবনযাপনই পারে এই মৃত্যুর হার কমাতে। স্টাডিসিসের সাথে থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।